সময়টা ১৯৮৪। সোভিয়েত ইউনিয়ন শুক্র গ্রহে একটি মহাকাশযান পাঠায়। এর আগে পর্যন্ত শুক্র গ্রহ সম্বন্ধে মানুষের কোনো ধারণাই ছিল না। কিন্তু এই মিশনে মহাকাশযানটা শুক্র গ্রহে এমন কিছু দেখতে পায় যে আজ ৪২ বছর পরেও নাসা হোক বা রাশিয়া, চীন বা ভারত, প্রত্যেকটা দেশই শুক্র গ্রহে যেতে ভয় পায়। তো প্রশ্ন হল, সোভিয়েত ইউনিয়নরা শুক্র গ্রহে ঠিক কী দেখতে পেয়েছিল? ১৯৬৯ সালে মানুষ প্রথমবার চাঁদের মাটিতে পা রাখে। এরপর থেকে আজ পর্যন্ত মঙ্গল, শনি বা ধরুন বৃহস্পতির কোনো উপগ্রহে বিজ্ঞানীরা বহুবার মহাকাশযান পাঠিয়েছে। এমনকি ইলন মাস্কের মতো ভিশনারি পারসন মঙ্গল গ্রহে মানুষের বসতি তৈরি করার কথা ভাবছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর খুব কাছেই থাকা, পৃথিবীর মতোই আকারের শুক্র গ্রহে কেন একবারও কেউ বসতি তৈরি করার কথা বলে না? বসতি ছাড়ুন, শুক্র গ্রহে কেউ কোনো মহাকাশযানও পাঠাতে চায় না। এর কারণ কি? কী রহস্য লুকিয়ে আছে শুক্র গ্রহে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজ থেকে ৪২ বছর আগে করা সোভিয়েত ইউনিয়নের একটি মিশনে। যে মিশনে এমন কিছু ঘটেছিল যা দেখে বিজ্ঞানীরা রীতিমতো চমকে উঠেছিলেন। ইভেন ওই মিশনের এমন কিছু ছবি রয়েছে যা আজও বিজ্ঞানীরা এক্সপ্লেন করতে পারেননি। তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি আবারও রোমাঞ্চপিডিয়ায় একটা স্পেস সায়েন্স রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন সকাল সন্ধ্যায় পূব আকাশে জ্বলজ্বল করা সবথেকে উজ্জ্বল তারাটি, যাকে আমরা শুকতারা নামে জানি, সেটা আদতে কতটা ভয়ঙ্কর এবং রহস্যময়। তবে এই ভিডিও দেখার জন্য আপনাকে কোনো সায়েন্স এক্সপার্ট হতে হবে না, কারণ আমি পুরো বিষয়টাকে একদম সহজভাবে এক্সপ্লেন করব। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই একটা করে লাইক করে দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন কোল্ড ওয়ারে জড়িয়ে পড়ে। এই কোল্ড ওয়ারের ছোঁয়া তখন স্পেস সায়েন্স এবং টেকনোলজিতেও লেগেছিল। এই দুটো মহাশক্তি তখন বিজ্ঞানে অগ্রগতি চাইছিল, যাতে সারা বিশ্ব জুড়ে তারা নিজেদের হেজিমনিকে প্রতিষ্ঠা করতে পারে। এই স্পেস রেসে শুরুর দিকে সোভিয়েতরা অনেক এগিয়ে যায়। তারা স্পুটনিক 1 নামে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠায়। এরপর মহাকাশে প্রথম মানুষ ইউরি গ্যাগ্রিনকেও সোভিয়েত ইউনিয়নই পাঠিয়েছিল। এমনকি সোভিয়েতরাই প্রথমবার লুনার 2 নামে চাঁদে একটি প্রোব পাঠায়। এরপরেই সোভিয়েতদের নেক্সট টার্গেট ছিল পৃথিবীর সবথেকে কাছের গ্রহ শুক্র গ্রহ বা ভেনাস। সৌরমণ্ডলে শুক্র গ্রহই এমন একটা গ্রহ যার থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম, 2,70,00,000 কিলোমিটার। আর অদ্ভুতভাবে পৃথিবীর সাথে শুক্র গ্রহের গঠনগত অনেক মিল রয়েছে। যেমন ধরুন, শুক্র গ্রহের মোট আয়তন পৃথিবীর ৯৫%। মানে আকারের দিক থেকে দুটো গ্রহ প্রায় একই। এমনকি ওজনের দিক থেকেও দুটো গ্রহের ওজন প্রায় সিমিলার। এছাড়া পৃথিবীর মতোই শুক্র গ্রহের চারিদিকেও একটা ঘন বায়ুমণ্ডল আছে। আর এই যে দুটো গ্রহের মধ্যে এত সিমিলারিটিস, এই কারণে এই দুটো গ্রহকে বলা হয় টুইন সিস্টার বা যমজ বোন। আর এই ধরনের সিমিলারিটিস থাকার কারণেই তখনকার দিনে বিজ্ঞানীরা মনে করতেন যে শুক্র গ্রহে কোনো জীবন থাকতে পারে। আর যদি একবার কোনো স্পেস এজেন্সি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে জীবনের সন্ধান খুঁজে পায়, একটা হিউজ মাইলস্টোন ক্রিয়েট করে দেবে। আর এই কারণেই সোভিয়েতরা শুক্র গ্রহের জন্য স্পেশাল ভেনেরা মিশন শুরু করে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছিল। বিজ্ঞানীরা যখন টেলিস্কোপ দিয়ে শুক্র গ্রহকে দেখার চেষ্টা করেন, তারা দেখতে পান শুক্র গ্রহের চারিদিকে মোটা বায়ুমণ্ডলের আস্তরণ রয়েছে। এই আস্তরণ এতটাই পুরু যে শুক্র গ্রহের ভূপৃষ্ঠে কী রয়েছে তা টেলিস্কোপের মাধ্যমে দেখা যেত না। এরই মধ্যে ১৯৬০ সালে আমেরিকান অ্যাস্ট্রোনমার কার্ল সেগুন শুক্র গ্রহকে নিয়ে একটা রিসার্চ পেপার পাবলিশ করেন। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেন যে শুক্র গ্রহের চারপাশে যে পুরু মেঘের আস্তরণ আমরা দেখতে পাই, সেটা আসলে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসের কারণে শুক্র গ্রহের তাপমাত্রা পৃথিবীর তুলনায় অনেক বেশি। এছাড়া শুক্র গ্রহের অবস্থান পৃথিবীর তুলনায় সূর্যের অনেক কাছে। ফলে বিজ্ঞানীদের ধারণা হয় এই গ্রিন হাউস গ্যাস এবং সূর্যের কাছাকাছি থাকার কারণে শুক্র গ্রহের উষ্ণতা পৃথিবীর থেকে অনেক বেশি হবে। এই টেম্পারেচারে কোনো জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এমনকি পৃথিবী থেকেও যদি কোনো জীবকে শুক্র গ্রহে নিয়ে যাওয়া হয়, তাহলে তা মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যাবে। বিজ্ঞানীরা তখন সেগুনের এই তত্ত্ব মেনে নেয়। তৎকালীন স্পেস এজেন্সিগুলো শুক্র গ্রহকে নিয়ে তেমন একটা ইন্টারেস্ট দেখায় না।
কিন্তু সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেয়। তারা ঠিক করে তারা যেভাবেই হোক শুক্র গ্রহকে এক্সপ্লোর করবে। আর এই উদ্দেশ্য নিয়েই 1961 সালে সোভিয়েতরা শুক্র গ্রহের উদ্দেশ্যে দুটো প্রোব তৈরি করে, আর মিশনটির নাম দেওয়া হয় ভেনেরা 1। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দুটো প্রোব কেন বানানো হলো। আসলে সেই সময় স্পেস টেকনোলজি আজকের মতো এত উন্নত হতে পারেনি। ইভেন বলে দেই যে কম্পিউটারের মাধ্যমে মানুষ চাঁদে গিয়েছিল, তার থেকে কয়েক হাজার গুণ বেশি কম্পিউটিং পাওয়ার আপনার হাতে থাকে স্মার্টফোনে রয়েছে। তো এই কম টেকনোলজির কারণেই যখনই কোনো স্পেস মিশন লঞ্চ করা হতো, তার বিকল্প হিসাবে আরেকটি মিশন তৈরি করা হতো, যাতে একটি ফেল হয়ে গেলে অপর মিশনটি লঞ্চ করা যায়। 12 ফেব্রুয়ারি 1961 সোভিয়েত ইউনিয়ন তাদের ব্যালিস্টিক মিসাইল R-7 এর মাথায় এই প্রোব দুটোকে চাপিয়ে লঞ্চ করে দেয় তাদের রকেট। এই দুটো প্রোবই ভেনাস মানে শুক্র গ্রহের প্রায় 1 লক্ষ কিলোমিটার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু এই প্রোবস দুটো যত সূর্যের দিকে এগিয়ে যেতে থাকে, ততই সূর্যের প্রচণ্ড তাপে এর সেন্সরগুলো বিকল হয়ে যায়। এর ফলে প্রোবসগুলো আর পৃথিবীর দিকে ঘুরতে পারে না। এমনকি এর ভেতরে যে টাইমার সেট করা হয়েছিল সেগুলোও কাজ করা বন্ধ করে দেয়। আর 17 ফেব্রুয়ারি এই প্রোব দুটো পৃথিবীতে লাস্ট সিগন্যাল পাঠায়। আর এরপরেই বিজ্ঞানীদের সাথে এই প্রোব দুটোর যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। গভীর মহাকাশেই হারিয়ে যায় এই দুটো প্রোব, আর এরই সাথে ফেইল হয়ে যায় ভেনেরা 1। তবে সোভিয়েতরা আবারও ভেনেরা মিশনের প্রস্তুতি নেয়। এরই মধ্যে নাসাও সোভিয়েতদের দেখা দেখি তাদের নিজস্ব একটি প্রোব ম্যারিনার 2 লঞ্চ করে, যা শুক্র গ্রহের 35,000 কিলোমিটার দূর থেকে পাস হয়। ইতিহাসে এটাই প্রথমবার ছিল যখন একটা অন্য কোনো গ্রহের এত কাছাকাছি মানুষ কোনো মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছিল। নাসার এই মেরিনা 2 প্রায় 42 মিনিট ধরে শুক্র গ্রহের অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল সম্পর্কে অনেক কিছু তথ্য সংগ্রহ করে। আর এই তথ্যগুলোই ছিল সবথেকে বেশি শকিং। এই তথ্যগুলো প্রমাণ করে যে কার্ল সেগান যে গ্রিন হাউস এফেক্ট থিওরি দিয়েছিল তা সম্পূর্ণ সত্যি। আর ধারণা করা হয় শুক্র গ্রহের ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 237 ডিগ্রি সেলসিয়াস, যা ফুটন্ত জলের উষ্ণতার তুলনায় দ্বিগুণ। এত উচ্চ তাপমাত্রায় কোনো জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তবে ম্যারিনা 2 আরও একটা শকিং জিনিস সবার সামনে তুলে আনে। শুক্র গ্রহের চারিদিকে যে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলে একটা মোটা এবং ঘন মেঘের আস্তরণ রয়েছে, যা শুক্র গ্রহের ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উঁচু পর্যন্ত উঠে গেছে। যদি সহজ করে বলি যে এই মেঘের আস্তরণ কতটা মোটা, তাহলে বলবো যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত যদি মোটা ঘন মেঘের আস্তরণ থাকে তাহলে যেমনটা হবে তেমন। আর এই মোটা ঘন মেঘের আস্তরণের জন্যই ম্যারিনার 2 শুক্র গ্রহের ভূপৃষ্ঠের কোনো তথ্য বিজ্ঞানীদের সামনে তুলে আনতে পারেনি। আর এর মাধ্যমে নাসা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল, শুক্র গ্রহে কোনো জীবের অস্তিত্ব নেই। আর এই কারণেই তারা তাদের ফোকাস শুক্র গ্রহ থেকে সরিয়ে চাঁদ এবং মঙ্গল গ্রহের দিকে নিয়ে যায়। কিন্তু অন্যদিকে সোভিয়েতরা কিন্তু হাল ছাড়েনি। তাদের বিশ্বাস ছিল যে তারা একটা হিউজ ডিসকভারির খুব কাছাকাছি রয়েছে। সোভিয়েতরা 4 বছর ধরে আরও শক্তিশালী এবং আরও বড় দুটো স্পেসক্রাফট তৈরি করে। 1965 সালে তারা আবারও একটি প্রোব লঞ্চ করে, আর এই মিশনের নাম দেওয়া হয় ভেনেরা 2। এই প্রোবটা আগের থেকে অনেক বেশি উন্নত ছিল। ওজনে ছিল 963 কেজি, কসমিক রে মেজারমেন্টের যন্ত্র, ম্যাগনেটোমিটার, গেইগার কাউন্টার, এমন অনেক ধরনের যন্ত্র ব্যবহার করে, যার মাধ্যমে এটি যখন শুক্র গ্রহের পাশ থেকে যাবে তখন শুক্র গ্রহের সমস্ত তথ্য এটি নিজের ইন্টারনাল মেমোরিতে জমা করবে এবং তৎক্ষণাৎ সেগুলোকে পৃথিবীতে পাঠিয়ে দেবে। 1966 সালে ভেনেরা 2 লঞ্চ করার কিছুদিনের মধ্যেই এটি শুক্র গ্রহ থেকে মাত্র 24,000 কিলোমিটার দূরে পৌঁছে যায়। বিজ্ঞানীদের এক্সপেকটেশন অনুযায়ী আর মাত্র 38 মিনিটের মধ্যেই ভেনেরা 2 শুক্র গ্রহে পৌঁছে যাবে। কিন্তু সেই মুহূর্তে এই প্রোবটা বিকল হয়ে যায়, ফলে আবারও বিফল হয়ে যায় ভেনেরা মিশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মিশনটা কেন ফেল হয়েছিল? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে ভেনেরা 2 প্রোবের বাইরে তারা যে থার্মাল কোটিং লাগিয়েছিলেন, সেই কোটিং সূর্যের অত্যধিক তাপে নষ্ট হয়ে গেছে এবং সেই তাপ প্রোবের ভেতরে ঢুকে ভেতরের সমস্ত যন্ত্রপাতিকে খারাপ করে দিয়েছে। তারা এই ফেইলিওর থেকে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারেন, যদি তারা ভবিষ্যতে আরও প্রোব পাঠাতে চান তাহলে তাদেরকে মেইনলি কাজ করতে হবে হিট মেকানিজমের উপরে। আর এরপরেই সোভিয়েতরা শুরু করে তাদের ভেনেরা 3 মিশন। 1965 সালের 16 নভেম্বর সোভিয়েতরা তাদের ভেনেরা 3 মিশন লঞ্চ করে।
শুরুর দিকে এই মিশনে সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছিল। 1 মার্চ 1966 প্রথমবারের জন্য পৃথিবী থেকে মানুষের পাঠানো কোনো প্রোব অন্য কোনো গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে। প্রোবটা তার নির্ধারিত সময়ের 4 মিনিট আগেই শুক্র গ্রহের উপর আছড়ে পড়ে, কিন্তু তারপর আর কোনো রকম তথ্য পাওয়া যায়নি। বিজ্ঞানীরা ধারণা করে শুক্র গ্রহের প্রচণ্ড চাপ এবং তাপে ভেতরের সমস্ত যন্ত্রাংশগুলো পুড়ে গেছে, ফলে আগের দুটো মিশনের মতো ভেনেরা 3ও ফেল হয়ে যায়। কিন্তু এর পরেও সোভিয়েতরা হাল ছাড়ে না। তাদের এই হাল না ছাড়ার যদিও আরও কারণ ছিল, কারণ ততদিনে আমেরিকার নাসা ও স্পেস রেসে অনেক এগিয়ে গিয়েছিল। তারা চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলে, ফলে সোভিয়েতকেও এমন কিছু করতে হতো যাতে সারা বিশ্বে তারা নিজেদের হেজিমনি বজায় রাখতে পারে। সোভিয়েত ইউনিয়ন তৈরি করে তাদের পরবর্তী ভেনেরা 4 মিশন। ভেনেরা 4-এর মূল মহাকাশযানটি 3.5 মিটার উঁচু ছিল এবং এর সামনের অংশে ছিল একটি ধাতব গোলক বা ল্যান্ডিং ক্যাপসুল। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এছাড়াও এটি 25 অ্যাটমসফিয়ার পর্যন্ত চাপ সহ্য করতে পারবে। মানে এই ধরুন আমি যে বসে রয়েছি, আমার চারপাশে যে হাওয়া রয়েছে, এই হাওয়া আমার শরীরের উপরে 1 অ্যাটমসফিয়ার চাপ সৃষ্টি করছে। সেখানে এই প্রোবটাকে এমনভাবে তৈরি করা হয় যাতে এই প্রোবটা প্রায় 25 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এছাড়াও এই ক্যাপসুলটার ইনার টেম্পারেচার -4 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়, যাতে বাইরের টেম্পারেচার বেশি হলেও ক্যাপসুলের ভেতরে থাকা যন্ত্রগুলো সুরক্ষিত থাকে। 1967 সালে বিজ্ঞানীরা এই প্রোবটাকে লঞ্চ করে। প্রোবটা যখন শুক্র গ্রহের ভূপৃষ্ঠ থেকে 52 কিলোমিটার উচ্চতায় ছিল, তখন এটার চারপাশে বায়ুর তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। আর বায়ুর চাপ অনেকটা আমাদের পৃথিবীর মতোই ছিল। এখানকার পরিবেশ হুবহু পৃথিবীর সাথে মিলে যাচ্ছিল। কিন্তু অদ্ভুতভাবে এই ক্যাপসুলটা যত শুক্র গ্রহের নিচের দিকে নামতে থাকে, মানে ভূপৃষ্ঠে যত কাছে যেতে থাকে, তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। মাত্র 26 কিলোমিটার নিচে নামতেই তাপমাত্রা পৌঁছে যায় 262 ডিগ্রি সেলসিয়াসে এবং বায়ুর চাপ বেড়ে হয় 22 অ্যাটমসফিয়ার। এই সময় ক্যাপসুলটা তার কার্যকারিতা হারিয়ে ফেলে। ভূপৃষ্ঠে পৌঁছানোর অনেক আগেই হাওয়ার প্রচণ্ড চাপে ক্যাপসুলটা দুমড়ে যায়। বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় ইমপ্লোড। সোভিয়েতরা আবারও ব্যর্থ হয়। আর এর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন যে শুক্র গ্রহ ঠিক কতটা ভয়ঙ্কর। সোভিয়েতদের পাশাপাশি তখন আমেরিকান স্পেস এজেন্সি নাসাও তাদের মেরিনার মিশন চালিয়ে যায়। সোভিয়েতদের প্রোব ভেনেরা যখন শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল, ঠিক সেই সময় মেরিনার 5 ভেনেরা 4 থেকে মাত্র 4000 কিলোমিটার দূরে ছিল। মেরিনার 5 শুক্র গ্রহ থেকে অনেক তথ্য সংগ্রহ করে আর পৃথিবীতে পাঠায়। আর এরপর এই দুটো প্রোবের তথ্যকে যখন একজোট করা হয়, তখন সায়েন্টিস্টরা শুক্র গ্রহের পরিবেশ সম্পর্কে অনেক ভয়ঙ্কর সব তথ্য জানতে পারেন। তারা দেখেন যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 90 অ্যাটমসফিয়ার। এই চাপ কতটা সেটা একটু সহজ করে বলছি। সমুদ্রের 1 কিলোমিটার নিচে যদি কোনো বস্তুকে রাখা হয়, তার উপরে সমুদ্রের বিশাল জলরাশি যে চাপ সৃষ্টি করবে, ঠিক ততটা চাপ। মানে ভাবুন, এই সমান পরিমাণ চাপ শুক্র গ্রহের ভূপৃষ্ঠে রয়েছে। আর শুধুমাত্র চাপ নয়, এখানকার টেম্পারেচার প্রায় 480 ডিগ্রি সেলসিয়াস, যে তাপে সীসার বল গলে যায়। এছাড়াও জানা যায় শুক্র গ্রহের যে বায়ুমণ্ডল রয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং বিষাক্ত সালফিউরিক অ্যাসিডের গ্যাস দ্বারা পরিপূর্ণ। এখানে মাত্র 1%-এরও কম পরিমাণ অক্সিজেন রয়েছে। সব মিলিয়ে আমাদের সাধের যে সন্ধ্যা তারাটাকে আমরা পূব আকাশে দেখতে পাই, তা দেখে স্বর্গ মনে হলেও আসলে তা নরকের খুব কাছাকাছি। তবে এই রিপোর্ট সামনে আসার পরেও কিন্তু সোভিয়েতরা থেমে থাকেনি। সোভিয়েতরা আবারও শুক্র গ্রহে দুটো প্রোব পাঠানোর প্রস্তুতি নেয়, ভেনেরা 5 এবং ভেনেরা 6। এই প্রোব দুটো ল্যান্ডারগুলোকে আরও শক্তপোক্ত করা হয়, যাতে প্রোব দুটো ল্যান্ড করার সময় ক্ষতিগ্রস্ত না হয়। আর এগুলোতে যে প্যারাশুট অ্যাড করা হয়েছিল, সেগুলোকে আরও ছোট বানানো হয়, যাতে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে এই প্যারাশুটের ঘর্ষণ কম হয়। আর ঘর্ষণ যখন কম হয়, তখন এতে তাপমাত্রা কিছুটা কমবে। 1969 সালে 16ই মে ভেনেরা 5 শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং টানা 53 মিনিট ধরে এটা শুক্র গ্রহ থেকে তথ্য পাঠাতে থাকে। কিন্তু এটাও শুক্র গ্রহের সারফেস পর্যন্ত পৌঁছাতে পারেনি। তার আগেই প্রচণ্ড তাপ ও চাপে এটি গলে যায়। ভেনেরা 6-এর সাথেও ঠিক একই রকম কিছু হয়। শুক্র গ্রহের ভূপৃষ্ঠে নামার 11 কিলোমিটার আগেই প্রোবটি দুমড়ে যায়। মানে সোভিয়েতরা বারবার একটা জায়গায় এসে আটকে যাচ্ছিল। আর এতবার ফেলিওরের কারণে সোভিয়েত স্পেস এজেন্সির ইমেজও
খারাপ হচ্ছিল। অন্যদিকে 1969 সালেই নাসা সফলভাবে মানুষকে চাঁদে পাঠায়। ফলে সোভিয়েত বিজ্ঞানীদের উপরেও ভেনেরা মিশনকে সফল করার জন্য চাপ আসতে থাকে। বিজ্ঞানীরা অনেক ভেবে ঠিক করে যে সমুদ্রের নিচে যে বিশাল জলরাশির চাপ, সেটা সহ্য করতে পারে একমাত্র সাবমেরিন। আর এবার তারা ভেনেরা মিশনে সাবমেরিন টেকনোলজিকে ইন্ট্রোডিউস করে। ভেনেরা 7 নামে একটি নতুন প্রোব তৈরি করা হয়, যেখানে যুক্ত করা হয় 490 কেজির বিশাল আকারের টাইটেনিয়ামের তৈরি একটি ডিম্বাকৃতিক ক্যাপসুল। এটা এমনভাবে তৈরি করা হয় যাতে এই ক্যাপসুলটা 180 অ্যাটমসফিয়ার চাপ এবং 540 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে। এই ল্যান্ডারের সঙ্গে একটা অটো সেন্সর হিট প্রোটেকশন যুক্ত করা হয়। এর ফলে প্রোবটি শুক্র গ্রহের বায়ুমণ্ডলে পৌঁছানোর সাথে সাথেই ক্যাপসুলটার ভেতরের টেম্পারেচার -8 ডিগ্রিতে নামিয়ে নিয়ে আসবে। 1970 সালে ভেনেরা 7 মহাকাশযানটি শুক্র গ্রহের দিকে যাত্রা শুরু করে। সায়েন্টিস্টদের প্ল্যানিং অনুযায়ী প্রোবটা শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে, কিন্তু প্রবেশের কিছু সময়ের মধ্যেই ঘটে যায় বিপর্যয়। মহাকাশযানটির একটি কমিউনিকেশন চ্যানেল ছাড়া বাকি চ্যানেলগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো ছিল যে তখনও এই ল্যান্ডারটা ঠিকঠাকভাবে কাজ করছিল। ভূপৃষ্ঠে ল্যান্ড করার 60 কিলোমিটার আগে প্রোবটির প্যারাশুট খুলে যায় এবং ক্যাপসুলটি নিচে নামতে থাকে। কিন্তু যখন এই প্রোবটা আর মাত্র 10 কিলোমিটার উপরে ছিল, তখনই প্যারাশুট ছিঁড়ে যায় এবং ক্যাপসুলটা প্রায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে এসে ধাক্কা খায় শুক্র গ্রহের ভূপৃষ্ঠে। আর যখন এই প্রোবটা ক্র্যাশ ল্যান্ডিং করে, তখন এটা একদিকে কাত হয়ে পড়েছিল। কিন্তু তখনও এই প্রোবের মিডিয়াম গেইন অ্যান্টেনা কাজ করছিল, আর এটা থেকেই খুব দুর্বলভাবে হলেও 23 মিনিট ধরে শুক্র গ্রহের সারফেস থেকে প্রোবটা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারছিল। এই ভেনেরা 7 ছিল মানব নির্মিত কোনো প্রথম যন্ত্র যেটা অন্য গ্রহের মাটি স্পর্শ করেছিল এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছিল। এই প্রোবটি যে তথ্য পাঠায় তাতে জানা যায় শুক্র গ্রহে কোনো মাটির অস্তিত্ব নেই, পুরোটাই রয়েছে শক্ত পাথরে মোড়া। অতএব বিজ্ঞানীদের যে এতদিন ধরে ধারণা ছিল যে ভেনেরার কোথাও জলের সন্ধান থাকতে পারে, তা ভুল প্রমাণিত হয়। তবে ভেনেরা 7-এর এই আংশিক সফলতাই সোভিয়েত ইউনিয়নকে আরও মোটিভেট করে। এরপর তারা এক প্রকার উঠে পড়ে লাগে শুক্র গ্রহের ভূপৃষ্ঠের আকৃতি কেমন সেটা জানার জন্য। এমনকি শুধুমাত্র ইনফরমেশন নয়, তারা শুক্র গ্রহের ভূপৃষ্ঠের ছবি তুলতে চায়। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে যেখানে সীসার বল গলে যায়, যে চাপে মহাকাশযান দুমড়ে মুচড়ে যেতে পারে, সেখানে ক্যামেরার লেন্স কিভাবে কাজ করবে? বেসিক্যালি কেউ যে জিনিসটা কোনোদিন কল্পনাও করতে পারেনি, সেটাই রাশিয়ান স্পেস এজেন্সি প্রমাণ করে দেখিয়েছিল। এখানে বলে দেই, এই ভেনেরার প্রত্যেকটা মিশন একটা অপরের সাথে ইন্টারকানেক্টেড, কারণ বিজ্ঞানীরা একটা মিশনের ফেইলিওর থেকে অপর মিশনগুলোকে কারেক্ট করত। আর এইভাবে তারা মোট প্রায় 16টা মিশন লঞ্চ করেছিল। তো সোভিয়েতদের নেক্সট টার্গেট ছিল ভেনেরা 8 মিশন। 1972 সালে ভেনেরা 8 লঞ্চ করা হয়। এটার টেকনোলজি মোটামুটিভাবে ভেনেরা 7-এর মতোই ছিল, কিন্তু এই প্রোবে যে প্যারাশুট ব্যবহার করা হয়েছিল, তার মাধ্যমে প্রোবটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে কমিয়ে 25 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে আসা হয়। আর এরই সঙ্গে এবার ক্যাপসুলের ভেতরে হিট কন্ট্রোল সেন্সরে লিথিয়াম নাইট্রেট ব্লকের রেফ্রিজারেশন ইউনিট ব্যবহার করা হয়, যাতে টেম্পারেচার আরও বেশি আন্ডার কন্ট্রোল থাকে। 22 জুলাই প্রথমবার সেফলি শুক্র গ্রহের ভূপৃষ্ঠে ভেনেরা 8 ল্যান্ড করে। টানা প্রায় 50 মিনিট ধরে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি টিকে থাকে এবং এরই সাথে পৃথিবীতে ডেটা পাঠাতে থাকে। ভেনেরা 7 থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছিল শুক্র গ্রহের ভূপৃষ্ঠ শক্ত পাথরে মোড়া, কিন্তু ভেনেরা 8 জানায় সেই পাথর আসলে ব্যাসল্ট শিলা। আগ্নেয়গিরি লাভা ঠান্ডা হয়ে এই শিলা তৈরি হয়। পৃথিবীতে যে ব্যাসল্ট শিলা পাওয়া যায় তার গঠনের সঙ্গে এই শিলার গঠন প্রায় এক, যা প্রমাণ করে পৃথিবী এবং শুক্র গ্রহের গঠন প্রায় অভিন্ন। বিজ্ঞানীদের এতদিন ধারণা ছিল যেহেতু শুক্র গ্রহের চারিদিকে একটা মোটা মেঘের আস্তরণ রয়েছে, সে কারণে হয়তো সূর্যরশ্মি শুক্র গ্রহের ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। ভেনেরা 8 জানায় এই পুরো বায়ুমণ্ডলের স্তর ভেদ করেও সূর্যের আলো শুক্র গ্রহের ভূপৃষ্ঠ অবধি পৌঁছায়। ভেনেরা 8-এর দেওয়া এই তথ্যে শুক্র গ্রহের ভূপৃষ্ঠের ছবি তুলতে সোভিয়েত বিজ্ঞানীরা আরও আগ্রহী হয়ে ওঠে আর শুরু করেন তারা তাদের পরবর্তী ভেনেরা 9 মিশনের প্রস্তুতি। ভেনেরা 9 সেটা করে দেখায় যেটা এর আগে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেননি। ভেনেরা 9 প্রথমবারের জন্য শুক্র গ্রহের একটি সাদা কালো ছবি
পৃথিবীতে পাঠায়। এই ছবি ভেনেরা 9 থেকে কিভাবে এলো চলুন এবার সেটা বলছি। ভেনেরা 9-এ যে মহাকাশযানটি পাঠানো হয়েছিল তার সাথে কিন্তু শুধুমাত্র ল্যান্ডার ক্যাপসুল ছিল না, তার সাথে অ্যাটাচ করা হয়েছিল একটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, যেটির কাজ হলো শুক্র গ্রহের চারপাশে ঘোরা এবং ল্যান্ডার ক্যাপসুল থেকে পাওয়া সিগন্যালকে পৃথিবীতে পাঠানো। এরই সাথে এই স্যাটেলাইটটা শুক্র গ্রহের চারপাশে ঘুরতে থাকবে এবং এর বায়ুমণ্ডল সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে। আর বলে দেই, শুক্র গ্রহে পাঠানো এটাই মানুষের প্রথম স্যাটেলাইট ছিল। ভেনেরা 9-এ যে ল্যান্ডার ছিল তার সাথে একটা ক্যামেরার লেন্স যুক্ত করা হয়েছিল, আর এই কারণেই এই ল্যান্ডারটা যখন নিচে নামছিল এর গতিবেগকে খুবই কমিয়ে দেওয়া হয়, যাতে কোনো অবস্থাতেই বায়ুমণ্ডলের সঙ্গে অতিরিক্ত ঘর্ষণের ফলে এর ক্যামেরার কোনো ক্ষতি না হয়। বেসিক্যালি এই ল্যান্ডারটি প্রায় 12 মিলিমিটার পুরু সালফিউরিক অ্যাসিডের স্তরের মধ্যে থেকে পাস হচ্ছিল। শুধু তাই নয়, এই সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 360 কিলোমিটারেরও বেশি। জাস্ট একবার ভাবুন, আমাদের পৃথিবীতে যে টর্নেডো হয় এরকম একটা ভয়ঙ্কর টর্নেডোর গতি থাকে 200 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পারছেন এত হাওয়ার গতিবেগে একটা প্রোবকে ল্যান্ড করানো ঠিক কতটা কঠিন। আর বলে দেই, শুক্র গ্রহের সারফেসের কাছে বাতাসের ঘনত্ব এতটাই বেশি যে এই ল্যান্ডারটা কোনো রকম প্যারাশুট ছাড়াই সোলার বলের মতো ভাসতে ভাসতে শুক্র গ্রহের ভূপৃষ্ঠে নেমে আসে। 22 অক্টোবর 1975 ল্যান্ডারটি শুক্র গ্রহের বিটা রেজিও নামে একটি খাড়াই পাহাড়ি এলাকায় নেমে আসে। আর নামার সময় ল্যান্ডারটি শক অ্যাবজর্ভিং ল্যান্ডিং গিয়ারটা জাস্ট দুমড়ে মুচড়ে ভেঙে যায়। ল্যান্ডারটি কাত হয়ে পড়ে গেলেও থ্যাঙ্কফুলি এটার দুটি ক্যামেরার একটি লেন্সের ক্যাপ ঠিকমতো খুলে যায় আর শুক্র গ্রহে ছবি তুলতে শুরু করে। টানা 30 মিনিট ধরে 124 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলে এটি পৃথিবীতে পাঠায়। যেহেতু ল্যান্ডারটা কাত হয়ে একদিকে প্রায় 20 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছিল, তাই ছবির নিচের ডান দিকটা ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও এটা 100 মিটার দূর পর্যন্ত শুক্র গ্রহের ভূপৃষ্ঠের ছবি তুলতে থাকে। এটি ছিল কোনো গ্রহের প্রথম ছবি। আর আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি দেখে আশা করে বুঝতে পারছেন যে ভূপৃষ্ঠটায় ছোট বড় পাথরে ঢাকা। হঠাৎ করে দেখলে মনে হবে যে পরন্ত বিকেলবেলার কোনো সাধারণ পাহাড়ি এলাকার ছবি। জাস্ট একবার ভাবুন, 1975 সালে পৃথিবী থেকে প্রায় 3 কোটি কিলোমিটার দূরে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো গ্রহে দাঁড়িয়ে মানুষের তৈরি কোনো যান সেখানকার ছবি পাঠাচ্ছে। এর থেকে আশ্চর্যের এবং গর্বের বিষয় আর কি হতে পারে। সোভিয়েতরা ভেনেরা 9 লঞ্চ করার মাত্র 6 দিনের মধ্যেই তাদের ভেনেরা 10 মিশনটিকে লঞ্চ করেছিল। এটাকে আপনারা বলতে পারেন ভেনেরা 9-এর এক্সটেন্ডেড মিশন। এর আগের বার ক্যামেরার একটি লেন্স খারাপ হয়ে যাওয়ার কারণে শুক্র গ্রহের প্যানোরামিক ছবি তোলা সম্ভব হয়নি। তাই ভেনেরা 10-এর মূল লক্ষ্য ছিল শুক্র গ্রহের একটা প্যানোরামিক ছবি তোলা। সেই একই রকম হাই টেম্পারেচার এবং হাই প্রেসারের মধ্যে ভেনেরা 10 প্রায় 65 মিনিট পর্যন্ত শুক্র গ্রহের ভূপৃষ্ঠে টিকেছিল। শুধু তাই নয়, শুক্র গ্রহের একটি প্যানোরামিক ছবি তুলে এটি পৃথিবীতে পাঠিয়েছিল। তবে এই ছবিগুলো ছিল বেশ অস্পষ্ট, কারণ এই ছবিগুলোর কোয়ালিটি ছিল মাত্র 64 কিলো পিক্সেল। আমাদের হাতে এখন যে স্মার্টফোনগুলো থাকে তাতেও প্রায় 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকে। অর্থাৎ সেদিন শুক্র গ্রহ থেকে যে ছবি পাঠানো হয়েছিল তার থেকেও প্রায় 750 গুণ বেশি ডেটা আমাদের ফোনের ক্যামেরায় আমরা কালেক্ট করতে পারি। বেসিক্যালি ওই রকম একটা পরিবেশে বিজ্ঞানীরা যে ছবি তুলতে পেরেছিল এটাই ছিল একটা আশ্চর্যের বিষয়। পরবর্তী আরও দুটো মিশন সোভিয়েতরা লঞ্চ করে, ভেনেরা 11 এবং ভেনেরা 12। কিন্তু এই মিশন দুটোতে তারা তেমন কোনো সফলতা পাননি। কিন্তু সোভিয়েতরা হাল ছাড়ার পাত্র ছিল না। তাদের বেস্ট ডিজাইন এবং টেকনোলজি ইউজ করে তারা ভেনেরা 13 এবং ভেনেরা 14 মিশন লঞ্চ করেন। 1981 সালের 30 অক্টোবর ভেনেরা 13 এবং তার ঠিক 5 দিন পর ভেনেরা 14 লঞ্চ করা হয়। এগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছিল একটি এয়ার ব্রেকার, যেটার কাজ হলো ল্যান্ডারটি যখন ভূপৃষ্ঠের দিকে নামতে থাকবে তখন তার গতি কমিয়ে দেওয়া, যাতে সেটি ধীরে সুস্থে ল্যান্ড করতে পারে, যাতে প্রোবের কোনো রকম কোনো ক্ষতি না হয়। এছাড়াও এর সাথে যুক্ত করা হয়েছিল একটি কালার ফটো তোলার ক্যামেরা, শুক্র গ্রহের শব্দ রেকর্ড করার জন্য মাইক্রোফোন, ওখানকার মাটি কালেক্ট করার জন্য ড্রিলিং মেশিন এবং ভূমিকম্পের মাত্রা পরিমাপের জন্য একটা সিসমোমিটার। এই সব কিছুকে সঙ্গে নিয়ে ভেনেরা 13 অদ্ভুতভাবে প্রায় 127 মিনিট টিকে থাকে। আর শুধুমাত্র টিকে থাকেনি, বিপুল পরিমাণে তথ্য পৃথিবীতে পাঠায়, যেগুলোর মধ্যে ছিল শুক্র গ্রহের রঙিন ছবি, অডিও রেকর্ডিং, সেখানকার মাটির স্যাম্পেল আর রাসায়নিক বিশ্লেষণ। পৃথিবীর মানুষ প্রথমবারের জন্য শুনতে পায় শুক্র গ্রহের শব্দ। চলুন আপনাদেরকে সেই শব্দটা একবার শোনাই। ভিন গ্রহের বাতাসের গর্জন
যেন শুনলে মনে হয় চারিদিকে সব কিছু ভেঙে চুরে পড়ছে। বাতাসের গর্জন এতটাই তীব্র যে হঠাৎ করে শুনলে কানে তালা লেগে যায়। এটাই স্বাভাবিক, কারণ এই ভিডিওর মধ্যেই আমরা বলেছি শুক্র গ্রহে বাতাসের গতিবেগ টর্নেডোর গতিবেগের তুলনায়ও অনেক বেশি। তবে ভেনেরা 13-এর একটা ছবি দেখে সোভিয়েত বিজ্ঞানী লিওনিদ কোসানফোমালিটি দাবি করে বসেন সেখানে বিছের মতো কিছু প্রাণী নড়াচড়া করছে। কিন্তু ছবিটি একটু ক্লোজলি দেখলেই আপনারা বুঝতে পারবেন ছবির মধ্যে একটা ডিস্ক রয়েছে, একটা কালো ফ্ল্যাপ এবং সত্যি বিছের মতো আকৃতি কিছু একটা পড়ে রয়েছে। লিওনিদ দাবি করলেও এটা মেনে নেওয়া সত্যি অসম্ভব ছিল। তার কারণ আপনাদেরকে আগেই বলেছি, শুক্র গ্রহের টেম্পারেচার এক্সট্রিম ছিল। এখানে বাতাসে সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড ছিল। তাহলে এখানে কোনো প্রাণী কিভাবে বেঁচে থাকতে পারে? আসলে ওই বিছের মতো দেখতে বস্তুটা হলো ল্যান্ডার থেকে খুলে পড়া লেন্সের ক্যাপ, যেটা শুক্র গ্রহের প্রচণ্ড উত্তাপে গলে গিয়ে বিছের মতো আকৃতি নিয়েছিল। এরপর সোভিয়েত বিজ্ঞানীরা পরবর্তীকালে ভেনেরা 15 এবং ভেনেরা 16 নামে দুটো কৃত্রিম উপগ্রহকে শুক্রের কক্ষপথে প্রেরণ করে। আর এভাবেই ভেনেরা মিশন কমপ্লিটলি শেষ হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। আর যেহেতু এতদিন ধরে শুক্র গ্রহ সম্বন্ধে এমন এমন তথ্য পেয়েছেন যার মাধ্যমে তারা একটা বিষয় নিশ্চিত যে আজ বা ভবিষ্যতেও শুক্র গ্রহে কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণেই আজ 42 বছর পরেও কোনো স্পেস এজেন্সি শুক্র গ্রহে কোনো মহাকাশ যান পাঠাতে চায় না। আচ্ছা, এবার আপনি বলুন তো, সকাল সন্ধ্যায় পূব আকাশে যে শুকতারাটি আপনি দেখতেন এতদিন ধরে, তার বিষয় কি এই তথ্যগুলো আপনি জানতেন? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। নাসা আজকের দিনে গভীর সমুদ্রে কিছু জিনিস নিয়ে রিসার্চ করছে এবং এই রিসার্চে তারা যদি সাকসেসফুল হয় তাহলে অদূর ভবিষ্যতে বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে। এই বিষয় ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আপনি যদি স্পেস সায়েন্স রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করবো এরকম ধরনের আরও ভিডিও বানাতে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।